শুরু করি। ফরেস্ট রিসোর্স যারা যারা নোট নিতে পারছো তারা নিয়ে নিও। সেটা হলো যে আমরা এখানে অনেকগুলো ধরনের গাছের জায়গা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং তোমরা দেখো এখানে বেশ কিছু মানে ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ, এবং এই ব্যাপারে আমরা পরে আরেকটু জানবো। আমরা এখন যদি দেখি যে একটা একটা করে, এটা কোন জায়গা কেউ জানো, বলতে পারবে? এটা বান্দরবন হতে পারে ম্যাম। কে বললো? ম্যাম বেলাল। আচ্ছা, বেলাল। বান্দরবনের আচ্ছা, তারপরে বেলাল এই কথা বলেছে, সবাই রাজি? কেন বেলাল এই কথা বললে? এই ছবিটা আগে দেখেছো কোথাও ইন্টারনেটে বা কোনো জায়গায়? ম্যাম এর আগে এই মানে বান্দরবনের জায়গাগুলো হয়তো মানে নেটে টেটে দেখেছি, মানে তার জন্য মনে হয়েছে যে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আর কি। আচ্ছা, দ্যাটস গুড। ওকে, হ্যাঁ, এটা বান্দরবন। ঠিক, আমি বান্দরবন বলবো না, এটা আসলে আমাদেরই পাহাড়ি এলাকার একটা অংশ, বাংলাদেশের একটা অংশ অবশ্যই। সেটা চিটাগাং হিল ট্র্যাক্স এর ওখানে, ঠিক আছে, সাজেকের ওইদিকেও হতে পারে, কিন্তু এটা আমাদের বাংলাদেশেরই একটা ছবি, এবং এটা ইন্টারনেট থেকে নেয়া। আচ্ছা, এখানে যে ছবিগুলো, এখানে যে জায়গাটা, এটা কোন জায়গায় হতে পারে? এই যে গাছ একটা বড় করে দেয়া হয়েছে আর পাশে একটা ল্যান্ডস্কেপ, কে বলতে ম্যাম পারবে এটা এটা কোনো কোন বাইরের জায়গা? কোনো দেশের। হ্যাঁ, তা তো, এটা আমি, তুমি যেমন বললে এটা আমি মনে করি সবাই বুঝেছে। বেলাল তো একটা প্রশ্নের উত্তর দিয়েছে, আর কেউ বলতে পারবে এটা এটা কোন জায়গার হতে পারে? বলতে পারবে? আচ্ছা, এটা হলো ওয়েস্ট ভার্জিনিয়া, আমেরিকা। আচ্ছা, এখানে একটু আগের যে ছবিটা আমি দেখিয়েছি তোমাদেরকে, আমি বুঝাতে চাচ্ছি। দেখো এখানে গাছের কত ভ্যারাইটিস আছে, ঠিক আছে, এবং গাছগুলো কিন্তু মোস্টলি এভারগ্রিন ফরেস্টের মধ্যে পড়বে। মোস্টলি এগুলো সারা বছরই গাছের পাতাটা থাকবে, তার মানে ফরেস্ট রিসোর্স হিসাবে এখান থেকে যে এই যে পাতাগুলো, তারপরে গাছগুলোর যা যা সুবিধা, সেগুলো আমরা সারা বছরই পাবো। এখানে এই গাছটা, এই গাছটাও একদম শেডেড হয়ে যাবে তা মনে হয় না, কিন্তু এটা হলো আরেক রকমের গাছ। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাদিকে যে ফটোগ্রাফটা দেখতে পাচ্ছি, দেখো পুরোটা ভর্তি কিন্তু খুবই সুন্দর, সুন্দরভাবে হচ্ছে হলো ফরেস্ট, ঠিক আছে। এখানের বনগুলো আরেক রকম হবে। এখানে সব গাছের পাতা থাকবে না, সব গাছ যখন যদি কখনো, এটা হলো ওয়েস্ট ভার্জিনিয়ার ছবি, কিন্তু হাতের বাঁদিকেরটা ওয়েস্ট ভার্জিনিয়ার ছবি, আর ডান দিকেরটা হচ্ছিল ইংল্যান্ডের ছবি, ঠিক আছে। এখানে সব গাছের পাতা থাকবে না, এবং অবশ্যই স্নোর সময়ে নিচে একটু জায়গা দিয়ে, এই যে এই জায়গাটা, এটা হলো সম্ভবত এগুলো ডেফোডিল। হ্যাঁ, এগুলো ডেফোডিলের মানে ছবি। আচ্ছা, ডেফোডিল, এখানে এখানে ডেফোডিলের একটা সুন্দর গাছ ছিল, বাগান ছিল। আর এটা হচ্ছিল ওয়েস্ট ভার্জিনিয়ারই হচ্ছিল যেখান থেকে বনটা শুরু হয়েছে সেই জায়গার ছবি। আচ্ছা, আর এটা হলো ক্রেকসাইড, এটা ইংল্যান্ডেরই একটা অংশ। এখন এখানে দেখো এই যে এই গাছগুলো দেখছি আমরা, এই ফুলগুলো, এগুলো হলো রোডোডেনড্রন। এগুলো আমরা ওই যে মাদার ইন ম্যানভিল বোধহয় একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছি, তোমরা পড়েছো কিনা জানি না। ওটা হলো খুব মানে নামকরা একটা ব্রিটিশ লেখা। ওখানেও এরকম এই রোডোডেনড্রন ফুলের কথা বলা হয়েছে। এটা খুব, এটা কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু ইংল্যান্ডের কোনো ফুল না। এটা হলো আমাদের, আসলে মেইনলি আমাদের সাবকন্টিনেন্ট থেকে ব্রিটিশরা যখন ইয়ে করেছে, যখন হচ্ছে হলো তারা উপনিবেশ ছিল, তখন তারা এটা নিয়ে গেছে। এবং এটা হচ্ছিল লর্ড আর্মস্ট্রং এর একটা বাসা। লর্ড আর্মস্ট্রং হচ্ছিল ওনাদের একজন লর্ড ছিলেন, কিন্তু ও বেচারি খুবই পড়াশোনা করতে ভালোবাসতো। তার সম্পত্তির থেকেও, সম্পদের থেকেও পড়াশোনার প্রতি টান খুব বেশি ছিল, এবং উনি টেকনোলজি, উনি ছোটখাটো ইঞ্জিনিয়ারিং করতে ভালোবাসতেন। তো ওনার এই বাড়িটা ভর্তি হচ্ছে হলো, তো ওনার দুটো শখ, একটা হচ্ছিল ওনার পুরো, আরেকটা হলো প্রকৃতি, ওনার দুটো ব্যাপার ছিল পছন্দের। এর জন্য উনি মানে 100 বছর পার হয়ে গেছে, বাট স্টিল হি ইজ অ্যালাইভ। কারণ হচ্ছে হলো কিভাবে মানুষজন তার সৃষ্টিটা দেখছে। আর এই যে সুন্দর একটা বাগান, এটাতে একটা ছোট্ট অংশ, বিশাল একটা এলাকা হচ্ছিল উনি খুব সুন্দরভাবে রেখে গেছেন।
তো ফলে এটা হলো এই প্রকৃতিতে দেখাচ্ছে এই জন্য দেখো মানুষ এখানে হলো এই ফুলের ইয়েটা নিয়ে আসছে, ফুলের এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ফুলের যে বাগানটা এই প্রজাতিটা মানুষ নিয়ে এসছে, ঠিক আছে। গত বছর তোমাদের বায়োজিওগ্রাফি পড়ানোর সময় আমি তোমাদের বলেছি যে কিভাবে ডিসপারশনে মানুষ কিভাবে মানে প্রভাব ফেলে। তার মানে সাবকন্টিনেন্ট থেকে এখন কিন্তু রোডোডেন্ড্রন আমাদের দেশে পাওয়া যাবে না, কারণ একটু ঠান্ডা প্রধান আমাদের এদিকেও কাশ্মীরের দিকে দার্জিলিং এদিকে থাকবে। তো এই গাছ এই ফুলগুলো ওখানে আমি পার্সোনালি 8 থেকে 9 রকম রং দেখেছি। হ্যাঁ, এইখানেই দেখেছি। ওখানে আমাকে আমার যে মহিলা প্রফেসর আছেন উনি নিয়ে গিয়েছিলেন, তো আমি দেখতে গেলাম যে রোডোডেন্ড্রন কিরকম। এই ফুলের ব্যবহার কিন্তু ওরা করছে কিভাবে, ন্যাচারাল সাইট হিসাবে দেখার জন্য মানুষজন প্রচুর টাকা এই এই এত এই জায়গাটুকু দেখতে যায়, এবং ওনার ওই ইঞ্জিনিয়ারিং সাইটটা ওটাও দেখতে যায়, ওনার নিজস্ব যে পছন্দ সেটা দেখতে যায় এবং সৃষ্টিগুলো দেখতে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এর জন্য মানুষ কিন্তু প্রচুর টাকা খরচ করে, বেশ এক্সপেন্সিভ। একদিন এখানে ঘুরবার জন্য যথেষ্ট টাকা দিতে হয়, তাহলে টিকিট কেটে ঢুকতে হয়। তাহলে আমি বলতে চাচ্ছি যে ফরেস্টের এই যে দেখো কত রকমের গাছ, দুটো জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এই ফুলগুলো কিন্তু শুধু বাগানে হয় না, এগুলো বিভিন্ন পাহাড় টাহাড়ে হয়, ঠিক আছে। তাহলে এই ফুলগুলো কিন্তু দেখতে মানুষ যাচ্ছে, তাহলে এটা একটা রিসোর্সে কিন্তু তার নিচে। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আগে যেটা পর্যটনের যে জায়গাগুলো খালি পড়ে থাকতো, যখন মানুষের মাথায় ঢুকলো যে মানুষ এটা দেখার জন্য এই জায়গায় কিছুদিন থাকার জন্য পয়সা দিবে, তখন কিন্তু সেটা রিসোর্সে টার্ন নেয়, ঠিক আছে। কারণ মানুষ ওটা কিনে ওই জায়গাটা দেখতে যায়। আমাদের কক্সবাজারের কথাই যদি ধরি, তাহলে আমি এই ছবিগুলো তোমাদের দেখানোর কারণ হলো একটু দেখো বাংলাদেশের এই জায়গাটুকু অনেক রকমের গাছ আছে, আর এই জায়গাগুলো এগুলো আরেকটা এখানে আমি বলতে চাই এই সবগুলো ফটোগ্রাফস আমার তোলা, ফলে আমি নিজে দেখেছি যে কত রকমের গাছগুলো এখানে আছে। এবং এই গাছটা দেখো এই বাদিকের যে ছবিটা, ডান দিকের যে ছবিটা, রাইট হ্যান্ড সাইডের যে ছবিটা, এই ছবিটাতে যে গাছটা এটার একটা নিজস্বতা আছে। এটা হলো জাস্ট কিছু দূর পর থেকে ডালগুলো স্ট্রেইট এইভাবে বড় হয়ে যায়, কিন্তু আমাদের পেয়ারা গাছ, আম গাছ, ওগুলো কিন্তু একটু ডিফারেন্ট। দেখো খেয়াল করে যে মানুষের সমান গাছগুলো একটু যদি মাঝারি আকারের হয়, মানুষের উপরে ওঠার পর থেকে ডালপালাগুলো ছড়িয়ে যায়, আর এদের গাছগুলো কিন্তু স্টাইল আলাদা। তাহলে পৃথিবীতে আসলে আমরা যদি আমি কতগুলো জায়গার ছবি দেখালাম তোমাদের, পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি আমরা যাই, নরওয়েতেও তোমরা নরওয়ে আর হলো কানাডাতেও আমরা হলো বোরিয়াল ফরেস্টের কিছু ছবি, ওই এই ক্রিসমাস ট্রি, তারপরে হলো ওক, ফার, এগুলো একটু দেখতে পাবো। তাহলে আমাদের ফরেস্ট আসলে পুরো পৃথিবীতে কয় প্রকার আমরা ছবিগুলো দেখেছি। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, এখন থ্যাংক ইউ। এখন দেখো আমরা হলো তিন ধরনের, যদি আমি একটু ব্রড আকারে বলি, তোমরা গত বায়োজিওগ্রাফি বইটা পড়ার সময়, কোর্সটা পড়ার সময় তোমরা কিন্তু দেখেছো যে অনেক আমরা বায়োকোর পড়েছি, বিভিন্ন ধরনের ফরেস্ট পড়েছি, অনেক কিছু পড়েছি, তাই না? আজকে আমরা শুধু ফরেস্ট টাইপে যদি চলে যাই, রবিনসনের বই তো মনে হয় গত বছর পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো ওখানে আমরা দেখেছি যে আমরা যদি সরাসরি 3টা ভাগে ভাগ করি, তাহলে ফরেস্টকে আমরা 3 ভাগে ভাগ করব, বোরিয়াল বা হোল ফরেস্ট হিসেবে, টেম্পারেট ফরেস্ট আর ট্রপিক্যাল ফরেস্ট। ওকে, এখন যদি একটু দেখি পৃথিবীর কোথায় কোন জায়গায় কি ধরনের ফরেস্ট আছে। আচ্ছা, আমি যে তোমাদের দেখো একটু খেয়াল করে যে ফরেস্ট গুলো এভাবে ছড়ানো, বোরিয়াল ফরেস্ট কোন জায়গায়, টেম্পারেট ফরেস্ট কোন জায়গায় এবং ট্রপিক্যাল ফরেস্ট কোন জায়গায় আমরা জানি। এখন আমাকে তোমরা একটু বলো যে এই যে বিভিন্ন জায়গার গাছগুলো বিভিন্ন রকম, এদের ব্যবহার কি একরকম হবে? বা তোমরা একটু চিন্তা করো এবং কেউ বলতে চাইলে ভলান্টিয়ার করলে ভালো হবে যে আমরা যে এই ফরেস্ট গুলো দেখলাম, এই ফরেস্ট গুলো বিভিন্ন দেশের জন্য রিসোর্স কি একই রকম হবে নাকি আলাদা হবে? আলাদা হবে। কেন আলাদা হবে? কেন আলাদা হবে? যে বললে সে একটু চিন্তা করে বলো কেন আলাদা হবে।
আচ্ছা, কে ভলেন্টিয়ার করতে চাচ্ছ না? আমি বলি। আলাদা হবে এই জন্য, প্রথমেই আমি যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চিন্তা করো, এখানে দেখো পুরো পুরো এলাকাটার মধ্যে আমাদের এখানে কত রকমের গাছ আছে। এই গাছগুলোর মধ্যে কোনোটা চিকন, কোনোটা মোটা, কোনোটার মানে আমরা কোনোটার গুড়িটা ইউজ করতে পারবো, কোনোটার পাতা ইউজ করতে পারবো। এবং তোমরা গত ক্লাসে, তার আগে ক্লাসে, কোনো একটা ক্লাসে তোমরাই বোধহয় বলেছিলে যে সব ধরনের গাছ দিয়ে কিন্তু গাছের কাঠ দিয়ে ফুয়েল উড, হ্যাঁ মানে আমরা হচ্ছে হলো যেটা ওই যে খড়ি হিসাবে ইউজ করি, সব গাছগুলো সব গাছের খড়ি দিয়ে সুন্দর রান্না হয় না, ঠিক আছে? কারণ হলো ওই যে কিভাবে সেটা বার্ন করে, কতটুকু আসলে টেম্পারেচার সেটা তৈরি করতে পারে, কতক্ষণ ধরে থাকে, এগুলোর উপর নির্ভর করে। তাহলে আমরা যদি বলি আবার সব গাছ দিয়ে কিন্তু গাছ, আমরা যে ঘরের চালা করি, ঘরের বেড়া করি, অথবা হচ্ছে হলো তোমার যদি আমরা ফার্নিচার বানাই, সব এখানকার সব গাছ কিন্তু আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? যেমন এখানে যদি যাই, এখানকার এই যে গাছগুলোর মধ্যে ওক ট্রির কিন্তু খুবই খুবই নামকরা ওক ট্রির ইয়েগুলো, ফার্নিচার গুলো। আমি যে দেখেছি ওদের ওক ট্রি দিয়ে যে বাড়িগুলো বানায়, বাড়ির ভেতরে যে ফার্নিচার গুলো বানায় বা ইন্টেরিয়র করে, এত সুন্দর, মানে কাঠ যে এত সুন্দর হয় আসলে ওখানে ওরা যেভাবে প্রিজার্ভ করে না গেলে বোঝা যায় না। এবং তোমরা এখন ইন্টারনেটে তো ইজিলি দেখতে পাবে। তো সেই হিসাবে এই গাছগুলো কিন্তু সব গাছ একরকম না। তাহলে আমরা যদি এবার বলি যে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ফরেস্ট গুলো আছে, টাইপস অনুযায়ী গাছ সবগুলো ফরেস্টের রিসোর্স হিসাবে সেম অবদান নাই, কারণ সব তো আর যেখানে যেরকম গাছ সেই গাছের অনুযায়ী ব্যবহার হবে। আর দ্বিতীয়ত হচ্ছিল ফরেস্ট আমি একটু আগে বলেছি, আমরা এই ম্যাপ থেকেও বুঝতে পারছি। এখানে দেখো বোরিয়াল ফরেস্টে, এখানে ফরেস্টের একটা বড় অংশ কিন্তু উইন্টার সিজনের মধ্যে থাকবে। তার মানে হচ্ছিল এখান থেকে যে রিসোর্স গুলো পাওয়ার কথা তা কিন্তু, যেমন ফল অথবা কোনো ফুল, প্রয়োজনীয় মেডিসিনাল ফুল অথবা কোনো ফল, অথবা এই যে কাঠ যেগুলো বললে, শীতকালে এখানে দেখো নর্দার্ন, এই ম্যাপটা থেকে তোমরা দেখতে পাবে নর্দার্ন নর্থ হেমিস্ফিয়ারের নর্দার্ন পার্টে এই জায়গায় কিন্তু প্রচুর অনেক ইয়ে থাকবে, অনেক হচ্ছে হলো বরফ আচ্ছাদিত থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে, ওই সময়টুকু কিন্তু এরা পাবে না। ঠিক একইভাবে যদি ট্রপিক্যালের কথা ভাবি, ট্রপিক্যাল ফরেস্টের কিন্তু আমরা সারা বছরই এটা রিসোর্সটা পাচ্ছি। আমরা এখান থেকে ওই যে পাতা পড়ে যাওয়া পাতা, তারপরে হচ্ছিল মানে লিভস, অথবা হচ্ছিল ড্রাই যে চিকন চিকন যে শুকনো ডালগুলো, এবং গাছ কেটে নিয়ে যাওয়া, এবং ফুল এবং ফল, এবং এখানে যে প্রাণীগুলো থাকে ফরেস্টের, যে প্রাণীগুলোর উপরে মানুষ নির্ভরশীল, ঘাস, ফরেস্টের মধ্যে যে কিছু কিছু ছোট ছোট জায়গায় কিছু ঘাস থাকে, এগুলো সব কিন্তু ট্রপিক্যাল রেইন ফরেস্টের ক্ষেত্রে। তবে ট্রপিক্যাল রেইন ফরেস্টের নিচে তো তেমন ঘাস থাকে না, আমরা টেম্পারেচার ক্ষেত্রে বেশি পাবো। আর সেই ক্ষেত্রে আমরা ট্রপিক্স থেকে একটু উত্তর এবং দক্ষিণের দিকে গেলে এই ধরনের পাবো, যে যেটা সাভানা বলছি, সেই এলাকায় কিন্তু আমরা ঘাস এবং বড় বড় গাছও পাবো। তাহলে এই ফরেস্ট, এই রিসোর্স গুলো আমরা সব সময় ইউজ করতে পারছি। তাহলে এখানে আসলে এই ফরেস্টের এই রিসোর্সটা টাইম এবং মানে লোকেশন অনুযায়ী কিন্তু ডিফারেন্ট হবে, এবং টাইপস, এই তিনটা বিষয় অনুযায়ী ডিফারেন্ট হবে। এখন আমরা যদি একটু দেখি যে এই যে পৃথিবীর মানে এত এত ফরেস্ট, মানে বিভিন্ন টাইপের, আসলে অবস্থাটা কি অবস্থায় আছে আসলে। এখন আমরা যদি একটু দেখি যে টোটাল ফরেস্ট এরিয়া আমাদের যা ছিল, অ্যাকচুয়ালি পৃথিবীতে, পুরো পৃথিবীতেই এটার একটা বড় লস হচ্ছে। তোমরা যদি একটু দেখো যে আমরা মানে 1990 থেকে 2015 এর মধ্যে যে ডিফারেন্সটা এসছে 3%, কিন্তু ফরেস্ট কমে গেছে। তবে এখানে একটা তবে আছে, যেটা আমি আরেকটু পরে বলবো। এবং এখানে নিচের প্যারাতে সম্পূর্ণ কতখানি আমরা ফরেস্ট লস করেছি দেখো, হাফ হয়ে গেছে 7.3 থেকে 3.3 তে, এবং ন্যাচারাল ফরেস্ট ডিক্লাইন কিন্তু করেছে। তবে এই যে ওয়াইল্ড প্ল্যান্টেড ফরেস্ট কিন্তু আবার বেড়েছে।
ঠিক আছে, মানে হচ্ছে হলো ইনক্লুডিং রাবার প্ল্যান্টেশন। তোমরা জানো যে অনেক জায়গায় কিন্তু যেটা নিয়ে অনেক বড় বড়, আমি আশা করছি যারা একটু ভালো করতে চাও তারা নোট নিচ্ছ, কারণ যে ব্যাখ্যাগুলো করছি সেগুলো কিন্তু এই স্লাইড গুলোতে থাকবে না, আর কোশ্চেন কিন্তু ওই রিলেটেডই আসবে। তোমাদের নিশ্চয়ই এখন তোমরা বড় হয়ে গেছো, তোমাদের তোমাদের কোশ্চেন স্ট্রেইট আসবে না, এটা এর আগেও বলেছি, আবার বলছি। ওকে, এখন আচ্ছা তোমরা দেখতে পাও এভাবে রাখলে? জি ম্যাম। আচ্ছা, এখন কথা হলো যে এই যে দেখো যে আমরা আমাদের এই এখানে তবের কথার পরে আচ্ছা, ওয়াইল্ড প্ল্যান্টেড ফরেস্টটা তার মানে হলো কিছু দেশ অবশ্যই ফরেস্ট প্ল্যান্ট করছে। আমাদেরও কিন্তু কিছু কিছু জায়গায় যেমন সোশ্যাল ফরেস্ট্রির আন্ডারে আমরা এটা এই ক্লাসে এই কোর্সে মানে এই টপিকের আন্ডারেই পড়বো। বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু আগে যেমন গাছ কম ছিল সেই জায়গায় গাছগুলো বেড়েছে, কি যেখানে হয়তো মানে সরকার কোনো প্ল্যান করেছে, অথবা কোনো প্রাইভেট অথবা অথবা মানে মানুষ নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে করেছে, অথবা কখনো কখনো কোনো এনজিও, কিছু হচ্ছিল অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন, তারা কিন্তু মানে এই ফরেস্ট মানে গাছ লাগাও আন্দোলনের মাধ্যমে কিছু কিছু জায়গায় বাংলাদেশও বেড়েছে। কিন্তু পুরো বিশ্বেই কিন্তু এটা বেড়েছে, ঠিক আছে, 168 থেকে 278 পর্যন্ত বেড়েছে। এখন কথা হলো যে আমরা যদি একটু দেখি তাতে দেখা যায়, দেখো ট্রপিক্যাল ফরেস্ট কিন্তু ডিক্লাইন করেছে আর টেম্পারেট ফরেস্ট এক্সপ্যান্ড করেছে। তোমরা একটু পড়ে দেখো। ওকে, তার মানেটা কি 2010 থেকে 2015-এ যদি আমরা একটু ইয়েটা দেখি, স্ট্যাটিস্টিক্সটা দেখি, দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাতে হলো ট্রপিক্যাল ফরেস্ট। তার মানেটা কি, আবার একটু ফিরে যাই এই জায়গাটাতে, ট্রপিক্যাল ফরেস্ট কোন জায়গায় আছে তোমরা একটু খেয়াল করেছো? ট্রপিক্যাল ফরেস্ট কিন্তু একটু যাদের অর্থনৈতিক ভাবে যারা একটু অবশ্যই পূর্বের দিকে, তাদের এলাকায় কিন্তু ট্রপিক্যাল ফরেস্টটা বেশি। খেয়াল করো ওয়ার্ল্ড ইকোনমিক সাইটটাতে দেখো, এবং অ্যাওয়ারনেসটা অবশ্যই ওই দেশগুলোতে কম আমি বলবো, এবং হাইলি পপুলেটেড তাও বলবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হলো, টেম্পারেট ফরেস্ট আবার ওরা কিন্তু প্রচুর লাগিয়েছে এবং গাছ লাগিয়ে বাড়িয়ে ফেলেছে। দেখো টেম্পারেট এলাকাটা কোন জায়গায়, আমরা যদি একটু খেয়াল করে দেখি, টেম্পারেট এলাকাগুলো কিন্তু যে জায়গার মানুষগুলো সচেতন, এবং আমরা যেখান থেকেই এই যে ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ এই আন্দোলনগুলো যেখান থেকে পাচ্ছি, দেখো এই জায়গাগুলো আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এই জায়গাগুলোতে কিন্তু আমরা টেম্পারেট ফরেস্ট গুলো দেখছি। তার মানে হলো এই এলাকায় মানুষজন নিজে থেকে গাছ লাগিয়ে এটার কিন্তু এক্সপেন্ড করেছে, ঠিক আছে। দেখো রেট কতখানি, 2.2। আর এদিকে বোরিয়াল আর সাবট্রপিক্যাল ফরেস্ট এরিয়া শোড মানে লিটল নেট চেঞ্জ। বোরিয়াল এরিয়ায় ওই যে বললাম যে ওটা হলো লং উইন্টার থাকে, ফলে ওই এলাকার গুলোর আসলে অর্থনৈতিক অবস্থা যায় এবং মানুষ অবশ্যই কম, সব মিলিয়ে ওখানে, এবং ওরা সচেতন, সব মিলিয়ে ওদের প্রয়োজন এবং সচেতনতার সাথে এটা কোনো চেঞ্জ হয়নি। এবং সাবট্রপিক্যালও তেমন চেঞ্জ হয়নি, কারণ এখানেও তোমরা একটু খেয়াল করে দেখবে কোন দেশগুলো, এটা বোঝার উপায় হলো দেশগুলো যদি তোমরা নামগুলো শোনো তাহলেই দেখবে, বুঝতে পারবে যে চেঞ্জগুলো আসলে কেন হয়নি। এখন যদি আমি একটু নামে আসি, এবার যদি আমরা মানে কোন দেশে বেড়েছে কোন দেশে কমেছে যদি দেখি, ভালো করে দেখো, ফরেস্ট এরিয়া এক্সপ্যান্ডেড ইন ইউরোপ, নর্থ আমেরিকা, দ্য ক্যারিবিয়ান, ইস্ট এশিয়া আর ওয়েস্টার্ন সেন্ট্রাল এশিয়া, but declined in Central America, South America, South and Southeast Asia এবং all three regions in Africa। এবার আমাকে এটা দেখে বলো এই 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 লাইন থেকে তোমরা কি ব্যাখ্যা করতে পারো, যে কোনো একজন বলো, নয়তো আমি একজনকে পিক করব। ম্যাম ইউরোপ নর্থ আমেরিকার আর ক্যারিবিয়ানের যে দেশগুলো আছে ম্যাম। কে বলছো? ম্যাম মাহবুব। আচ্ছা মাহবুব বলো।
জি ম্যাম, ওই ইউরোপ, নর্থ আমেরিকা, ক্যারিবিয়ান, ইস্ট এশিয়া বা ওয়েস্টার্ন সেন্ট্রাল এশিয়ার যেই দেশগুলো আছে এইগুলো তো ম্যাম হচ্ছে সচেতন ইয়ার দিক দিয়ে। বিশেষ করে ইউরোপে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। তো প্যারিস চুক্তিও হলো এই নিয়ে। তো এরা হচ্ছে এক্সপান্ড করতেছে এই কারণে, বিকজ দে আর কেয়ারফুল অ্যাবাউট দিস। ওরা হচ্ছে ফরেস্ট এরিয়া বাড়াইতে চাচ্ছে। আর সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকার রিজিয়ন গুলাতে তো প্রতিনিয়তই হচ্ছে ফরেস্ট কাটা পড়তেছে। হুম গতবার তো আমরা দেখলাম আমাজনের একটা বিশাল অংশ পুড়ে গেল। হুম তারপর বেশ কিছু কোম্পানি হচ্ছে আমাজনের একটা বিশাল অংশ কেটেও ফেলতেছে। হুম ওদের যেই প্রেসিডেন্ট জাইরে বোলোসোনারো, মানে সম্ভবত ওর নাম, ও হচ্ছে এই বামপন্থী, সরি পুরো ডানপন্থী। ওর হচ্ছে এই নিয়ে একটু কনসার্ন কমই বলা যায়। তো হচ্ছে কি এইদিকে হচ্ছে ওই জায়গাটায় হচ্ছে এই কারণে ফরেস্ট কমতেছে, অ্যাওয়ারনেস না থাকার কারণেই। আচ্ছা, ওকে। তাহলে এই এই লাইনটা থেকে যদি তোমাদের কোশ্চেন আসে, মাহবুব থ্যাংক ইউ, ব্যাখ্যাটা ভালো বলেছো। এখন তাহলে আমি একটু আগে তোমাদের 3টা পয়েন্টে এনেছিলাম। একটা হচ্ছে হলো যে এই দেশগুলোকে আমরা কিন্তু মানে আমি যখন দেখতে গেলাম, মানে এটা হলো সম্ভবত আমি যখন এই যে গ্লোবাল ফরেস্ট ওয়াচ ওয়েবসাইট এটা দেখেছি, এবং অন্যান্য অন্যান্য বই, তোমাদের একটা খুব সুন্দর বই আজকে শেয়ার করব। তো ওখানেও তোমরা দেখবে 2টো বই অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমি শেয়ার করব। তাতে বই দুটো তো আমার খুব পছন্দ, একটা তো খুবই সুন্দর বই, তোমাদের এই 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 টপিকটার জন্য ভালো কাজে লাগবে। তো সেখানে হলো যে কোন বই ম্যাডাম, কোন বই? বইটা তো আমাকে নাম তো এখন মনে নাই, আমি তোমাদেরকে শেয়ার করব আজকে জি ম্যাম। হ্যাঁ, 2টা বই মনে রেখো। আর আমি যদি ভুলে যাই, এটা তোমাদের দায়িত্ব থাকবে আমাকে মনে করিয়ে দেয়া, কারণ এটা তোমাদেরই আসলে দায় যে যেমন করি হোক বইগুলো জোগাড় করে ফেলা। আর আমি ভুলে গেলে তো গেলামই ভুলে। ওকে, এখন কথা হলো যে, তবে আমি আশা করছি ভুলবো না। গত ক্লাস তো তোমাদের ওয়াটার রিসোর্সের এক বই দিয়েছিলাম, ফরেস্টেও আশা করি দিব, কারণ এই বইগুলো আমি এই তোমাদের কথা অবশ্য ভাবি নাই, কিন্তু তোমাদের বড় ভাই ভাই বোনদের কথা ভেবে গত বছর ইংল্যান্ডে গিয়ে যখন ওখানে 2 মাস কাজ করেছি, তখন তোমাদের এই বইগুলো আমার অবসর সময়ে সব নামিয়েছিলাম। কারণ ওখানে এই বইগুলো বাংলাদেশে পাওয়া যায় না, বিশেষ করে পিডিএফ কপি পাওয়া যায় না। তো ফলে আমি নামাতে পেরে পরে দেখলাম যে বইগুলো আসলেই খুব আমারও উপকার হচ্ছে, তোমাদের তো হবেই। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এখান থেকে কিন্তু একটা চিত্র আছে, তোমরা একটু ভালো করে দেখো। একটা পৃথিবীর কে আমরা 2 ভাগে ভাগ করে ফেলেছি, এবং বলেছি যে ফরেস্ট রিসোর্সের লেন্স দিয়ে যখন দেখছি, কিছু দেশে ফরেস্ট এক্সপ্যান্ড করছে, কিছু দেশে ফরেস্ট কিন্তু ডিক্লাইন করছে। এই দুটোর মধ্যে কারণ কি কি আমি কিন্তু একটু আগেও বলেছি। একটা হলো অর্থনৈতিক কারণ, আর একটা যদি বলি অর্থনৈতিক কারণ ওদের হাই মানে খুবই মানে লার্জ এবং ডেন্সলি পপুলেটেড এইসব এরিয়া। অর্থনৈতিক কারণ হলো ওরা আসলে প্রকৃতির উপরে মেইনলি ডেভেলপ না, এবং হচ্ছে হলো অর্থনীতিতে ওরা প্রকৃতি নির্ভরশীল মোস্টলি। আর থার্ড হচ্ছে হলো ওরা হলো সচেতন না। এই 3টা মেইন কারণের সাথে আরো কারণ থাকতে পারে, এবং এই 3টা কারণ ওদের আসলেই যখন মানুষ খেতে পায় না তখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কতক্ষণ ভাববে। আমাদের এইবারের যে প্যান্ডেমিক যেটা চলছে, এটা কিন্তু তার প্রধান একটা প্রমাণ। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, মানুষজন কিন্তু প্যান্ডেমিকের একটু মিউট রাখো সবাই। আচ্ছা, কেউ যদি একটু খেয়াল করো যে প্যান্ডেমিকের যে অবস্থা, তাতে কিন্তু মানুষজন আমার কাছে মনে হয় যে যখন বিভিন্ন দেশ সহ আমেরিকা সহ ইটসেলফ, হ্যাঁ, আমাদের দেশ সেটা হয়নি, কথা হচ্ছিল, তার আগে আসলে খুলে দেওয়া হয়েছে মোটামুটি সবকিছু, যে মানুষ করোনায় মরার আগে না খেয়ে মরবে বেশি। কারণ হচ্ছিল যদি সব বন্ধ হয়ে যায়। তো তার মানেটা কি? তার মানে হলো যখন মানুষের প্রতি বেলার খাবারের অভাব পড়ে, তখন আসলে আমি কবে অসুস্থ হব, কয়জন চলে গেল মহামারীতে, এটা দেখার থেকে মানুষের পেটের ক্ষুধাটাই সবচেয়ে প্রধান হয়ে দাঁড়ায়। তো এই যে, এবং কোনো জায়গায় আমি পড়েছিলাম যে এভাবে বলা হয় যে এটাই ক্ষুধাই সবচেয়ে বড় রোগ, এর থেকে বড় রোগ নাই। তো তাহলে এই দেশগুলোর ক্ষেত্রেও আসলে যখন তারা দেখে যে তাদের এলাকা ভর্তি হয়ে ফরেস্ট হয়ে আছে, এবং হচ্ছে হলো ফরেস্টের মধ্যে তোমার হলো ওরা ফরেস্ট থেকে তেমন কিছু যতটা আর্ন করতে পারবে
তার থেকে যদি ওই জায়গায় কোনো কিছু প্রোডাক্ট মানে কোনো কিছু উৎপাদন হয়, এই যে একটু আগে মাহবুব যেটা বললো যে বড় বড় লার্জ কোম্পানিজ এসে যদি ওখানে এমন কোনো কিছু, হয়তো কফি প্রোডাকশন হলো অথবা রাবার প্ল্যান্টেশনই হলো অথবা আরো কোনো অন্য কোনো কারণে ইউজ হলো, তখন ওই ল্যান্ড গুলো ইউজ হলে ওরা টাকা পাবে বেশি। সো টাকা পেলে আমার এক জেনারেশনের, অ্যাকচুয়ালি মানুষের মানে এক জেনারেশন, একটা মানুষের 10 বছর 15 বছরের মধ্যে কিন্তু আমরা একেবারে জিরো না করে ফেললে কিছু কিছু গাছ রেখে দিলে প্রভাবটা কিন্তু আমরা ধীরে ধীরে বুঝি, ঠিক আছে, হঠাৎ করে বুঝি না। তো ফলে একদিনে বুঝি না, কিন্তু ক্ষুধাটা তো প্রতিবেলার, ফলে ভালো থাকার ইচ্ছাটা প্রতিবেলার। আর সবচেয়ে বড় কথা যে এখন তো গ্লোবালাইজেশনের নামে তোমরা জানো যে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পুরো পৃথিবীর মানুষজন আমরা এখন এখানে বসে থেকে, আমার যে ফ্রেন্ডটা হচ্ছে হলো লিডসে আছে, ও কি করছে আমি জানি, কি পোশাক পরছে আমি জানি, একটা হাই অ্যাম্বিশন, হ্যাঁ, একটা নতুন মানে জীবনের এবং নিজের ঘরের স্ট্যাটাসের চলাফেরার খাওয়া দাওয়ার একটা হাই অ্যাম্বিশন মানুষের মধ্যে তৈরি হচ্ছে। সো যেটা হচ্ছে যে যখন প্রকৃত শিক্ষাটা না থাকে তখন মানুষ ভবিষ্যৎ না দেখে নিয়ার ফিউচার বা কালকে আগামীকাল কি হবে এতটুকুই দেখতে জানে। যারা একটু বেশি বোঝে তারা তখন, এবং আমরা ওয়াটার রিসোর্স পড়ার সময় পড়েছিলাম যে একজন প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু খুব সুন্দর করে বলেছিলেন যে যে দেশটা তার ওয়াটার রিসোর্সকে গুছাতে পারে না তাকে নিয়ে উনি তেমন কিছু ভাবতে পারছেন না। এক্স্যাক্টলি ফরেস্টের ক্ষেত্রেও আমি দেখছি যে হ্যাঁ, এই ফরেস্টটা আমি যদি দিয়ে দিই তাহলে আমার অনেক টাকা আসবে, আমি ভালো থাকবো, কিন্তু আমি ভুলে যাচ্ছি যে একটা সময় আমার বৃষ্টিপাত কমে যাবে, নদীগুলো শুকিয়ে যাবে, এবং আস্তে আস্তে আমি কিন্তু ওখানে যে কাজটা দিয়ে আমি টাকা পাচ্ছিলাম, মানে আমি ল্যান্ডটাকে নষ্ট করে ফেললাম, সেই টাকাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন হবে না, 10 বছর 15 বছর 20 বছরের মধ্যে হবে, অথবা আমার না হলো আমার ছেলে বা মেয়ে এটা দেখে যাবে। এই জিনিসগুলো মানুষের মধ্যে আসলে, এটা হলো সচেতনতা বা এডুকেশন। একটু বলেন আরেকবার। আবার বলো। ম্যাম বলছিলাম আমেরিকার প্রেসিডেন্টের ওই কথাটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এটা হলো তোমাদের লাস্ট ক্লাসে দেখবে, প্রথম আমি স্লাইডটাতে এটা লিখে দিয়েছি, ঠিক আছে, ওখানে ওনার কোটেশনটা আছে তোমাদের লাস্ট ক্লাসের ওয়াটার রিসোর্সের প্রথম স্লাইডে এটা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখো এই দুটো পৃথিবীর এই দুটো পার্টে আমরা যে এখন কথা হলো, প্রশ্নটা আসতে পারে যে এই দুটো তোমাদের কোশ্চেন একটা আসতে পারে, একটা কোশ্চেনের টেইল হিসাবে আসতে পারে যে এই দুটো এলাকার মধ্যে দুটো দেশ মানে দুটো ভাগে আমরা কেন ভাগ করতে পারছি, কারণগুলো কি। এই ক্ষেত্রে তোমরা কিন্তু উদাহরণ হিসাবে রিসেন্ট উদাহরণ যে আমাজনের বনে যে আগুন লেগেছিল, এটার কিন্তু তর্ক বিতর্ক জিনিসগুলো একটু তুলে ধরতে পারো, কারণ এটার পক্ষেও আছে বিপক্ষেও আছে। কেউ বলেছে যে না, এটা ন্যাচারালি লেগেছে এই জন্যই পুড়ে যাচ্ছে, কেউ কিন্তু আবার দাবি করেছে যে না, এটা মানুষ লাগিয়েছে যেন এটা পুড়ে ছাই হয়ে যায়, বুঝতে পারছো। ফলে এই যে বলা হচ্ছিল যে পৃথিবীর ফুসফুস হিসাবে বলা হয়, লাংস হিসাবে বলা হয়, এই জঙ্গলটা কিন্তু, এই জঙ্গল বা এই ফরেস্ট আমরা কিন্তু এই ওরা পুড়িয়ে দিচ্ছে ওদের প্রয়োজনে, কিন্তু আমরা কিন্তু পুরো পৃথিবী এটার জন্য ভুগবো, এই চিন্তাটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল। তো ফলে তোমরা, এবং কেন পোড়াচ্ছিল সেটার কিছু কিছু উত্তর আছে। তো এই ক্ষেত্রে তোমরা একটু উদাহরণ হিসাবে এরকম কন্টেম্পোরারি যে বিষয়গুলো আছে, you can add as examples when describing the differences. Why in some areas forests are expanding, and in some areas it is the forest resource or forest is declining. হ্যাঁ, এই দুইটা তোমরা একটু সুন্দর করে আনতে পারো। আর এই ওয়েবসাইটটা গ্লোবাল ফরেস্ট ওয়াচ, এই ওয়েবসাইটে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো পাওয়া যায়। আশা করছি তোমরা এখান থেকে এই জিনিসটা পাবে। তাহলে এখন আমরা কি দেখছি, আমরা দেখেছি হলো যে টাইপস অফ, এতক্ষণ যেটা দেখলাম যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফরেস্ট আছে, আমরা এই ফরেস্ট গুলো থেকে কি পাই, এবং সেকেন্ড, তাহলে আমাদের এতক্ষণের প্রশ্ন, আমরা যদি ফরেস্ট রিসোর্স হিসেবে চিন্তা করি, তাহলে আমরা টাইপস অফ ফরেস্ট চিন্তা করলাম, জানলাম যে হ্যাঁ অনেক রকমের ফরেস্ট আছে, এবং যেহেতু তোমাদের আমি বায়োজিওগ্রাফি নিজেই পড়িয়েছি, আমি অবশ্যই ব্যাখ্যা দিতে যাব না যে কোথায় কি আছে। আচ্ছা, এরপরে মানে কি ধরনের ফরেস্ট আছে, হোয়াট উই গেট ফ্রম দ্য ফরেস্ট, এটা এখন আমাদের কথা হলো অ্যাজ এ রিসোর্স আমরা ফরেস্ট থেকে আমরা আসলে কি পাই।
এবং পরবর্তী কথা হলো যে এই ফরেস্টগুলো কেন ডিক্লাইন করছে, এই কারণগুলো আমরা জানবো। এরপরে প্রশ্নটা হচ্ছিল ওয়াই শুড উই থিঙ্ক অ্যাবাউট ফরেস্ট, আমরা কেন, এই প্রশ্নটাই কিন্তু আমাদের ইউজ থেকে আসবে, যে আমরা যদি ইউজ গুলো দেখি তাহলেই আমাদের বুঝতে হবে যে এই ইউজ গুলো আমাদের এতটাই জরুরি যে আমাদের উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। কিন্তু ওয়াই শুড উই থিঙ্ক অ্যাবাউট ফরেস্ট, এটার কিন্তু প্রধান একটা কারণ শুধু ফরেস্ট রিসোর্স থেকে যে আমরা এই জিনিসগুলো পাই সেটাই কিন্তু কারণ না। আরেকটা বড় কারণ কি বলতো, ক্লাইমেট চেঞ্জের প্রভাবটাকে কমানোর জন্য ফরেস্টের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে why should we think about forest? It's a resource because it is also helping us to keep the balance in the ইকোসিস্টেম, হোল মানে ওয়ার্ল্ডের ইকোসিস্টেমে ব্যালেন্স রাখতে কিন্তু একটা প্রভাব ফেলছে। ম্যাম আবার একটু বলতে পারবেন? কোনটা বলতো ম্যাম? এই যে কিছুক্ষণ আগে যেটা বললেন। একটু স্পেসিফিক হও, কেন আমরা ফরেস্টকে নিয়ে ভাববো সেটা? হ্যাঁ হ্যাঁ, আমরা এই জন্য ভাববো যে ফরেস্ট অ্যাজ এ রিসোর্স, আমরা তো অনেক কিছু পাই, একটু পরে আমরা এটা দেখবো, ইউজ অফ ফরেস্ট রিসোর্সের থেকে দেখবো। কিন্তু আমরা আসলে এই ফরেস্টটা যদি হারিয়ে ফেলি, রিসোর্স গুলি শুধু হারাচ্ছি না, আরেকটা ব্যাপার হচ্ছে হলো যে ফরেস্ট রিসোর্স কিন্তু আমাদের ইকোসিস্টেমে ব্যালেন্স রাখতে খুবই প্রভাব ফেলছে। তো এই কারণেও আমরা, কারণ হলো যে ক্লাইমেট চেঞ্জের যে চেঞ্জটা আসছে, আমরা ভালো করেই জানি যে কার্বন যে প্রোডাকশন হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, এই জিনিসগুলো সবচেয়ে বেশি রাখছে কে? একটা গাছ এবং অনেকগুলো গাছ, অনেকগুলো গাছের যখন একসঙ্গে হচ্ছে সেটা হলো ফরেস্ট। ঠিক আছে, ফরেস্ট আসলে কোন জায়গা বলতো? তোমাদের মনে আছে কি বায়োজিওগ্রাফিতে বলেছিলাম ফরেস্ট হচ্ছিল বড় বড় ট্রির যেখানে থাকে একসঙ্গে অনেকগুলো ট্রি, সেটা কিন্তু ফরেস্ট। ঠিক আছে, অনেকগুলো ট্রির একসঙ্গে মানে অ্যাকুমুলেশন ইন এ প্লেস ইজ দ্য ফরেস্ট। ঠিক আছে, তাহলে ফরেস্ট থেকে আমরা যা পাচ্ছি সেটার সাথে এই ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে যে কার্বন ব্যালেন্সিং এর ক্ষেত্রেও কিন্তু ফরেস্ট রিসোর্স অনেকখানি ইম্পর্টেন্ট। কিন্তু এখন আমি তোমাদের সরাসরি যদি বলি যে সরাসরি আমরা ইউজ অফ ফরেস্ট রিসোর্স যদি বলি যে কি কি আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আসে কি, প্রথমে টিম্বার, দেন লিভস, তারপরে ওয়াইল্ড প্ল্যান্টস, আর হচ্ছিল আদার্স অন্যান্য জিনিস। দেখো আমাদের প্রত্যেকটা যে কোনো একটা কনস্ট্রাকশনে কাঠ কিন্তু জরুরি, শুধু জরুরি না, ভয়ঙ্কর রকমের জরুরি। তোমরা যদি একটু দেখো যে হয়তো বিল্ডিং এর মধ্যে দরজাগুলো প্লাস্টিকে দিয়ে দিলাম, আমরা কাঠ ইউজ করলাম না, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে যত ভালো বাসা, মানে আজকাল যেটা সবচেয়ে প্রাইসড যে বাসাগুলো, সেগুলোতে কিন্তু সবচেয়ে দামি কাঠগুলো ইউজ করে। হ্যাঁ, দরজা এবং এক একটা মেইন ডোর, আজ থেকে 20 বছর 25 বছর আগে কিন্তু একটা মেইন ডোর সেগুন কাঠের করতে গেলে প্রায় 12,000 টাকা পড়তো, 12 থেকে 15,000, আই ডোন্ট নো এখন কত। হ্যাঁ, তো তাহলে বুঝতেই পারছো যে মেইন ডোর গুলোর একটা কাঠ, একটা গাছের মানে একটা গাছের থেকে আনা কাঠের কতখানি দাম পড়তে পারে। এছাড়া আমরা যদি একটু যে কোনো কনস্ট্রাকশন বিল্ডিং এর দিকে তাকাও, দেখবে যে কত ভাবে কাঠ ইউজ করছে তারা। সো আরো ব্যাপার হলো যে আমাদের রুরাল এরিয়ায় কিন্তু কাঠ দিয়ে পুরো মানে বাসাটার মধ্যেই কাঠের ব্যবহার অনেক। তোমরা যে যেখানে বসে আছো নিজের ঘরের দিকে তাকিয়ে দেখো কত কাঠ ইউজ আছে। আমি আমার ঘরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আমার ফার্নিচার সবগুলোই কাঠের। ঠিক আছে, তাহলে কাঠের ব্যবহার, টিম্বার আমরা কনস্ট্রাকশনে ইউজ করছি, অ্যাজ এ ফার্নিচার ইউজ করছি, ম্যানুফ্যাকচারিং ইউজ করছি। আর একটা হলো কি যে সোর্স অফ এনার্জি, এটার উপরে তো কোনো কথাই নাই। সোর্স অফ এনার্জি তো আমাদের একটু আগেই বলেছি যে আমাদের পুরো গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত গ্যাস গিয়ে পৌঁছায় নাই, মোস্ট অফ দ্য জায়গায় গ্যাস যায় নাই, এবং আমরা যে সিলিন্ডার গ্যাস ইউজ করি সেটাও কিন্তু সবার পক্ষে সবসময় ইউজ করা সম্ভব না। তোমরাই চিন্তা করো যারা বিভিন্ন জায়গায় আছো, কতটা রান্না হচ্ছে হলো মা খড়ির চুলায় করছে, কতটা রান্না আসলে সিলিন্ডার গ্যাসে করছে, আর কতজন বা তোমরা বা আমরা হচ্ছে হলো মানে সাপ্লাই গ্যাসে করছি। সো সোর্স অফ এনার্জি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বিশাল প্রয়োজন হলো ফরেস্ট রিসোর্স। ঠিক আছে,
আমরা ভাবতেই পারি না। এরপরে যদি বলি লিভস, ফরেস্টের লিভস গুলো কি হয়, অবশ্যই আমাদের যে অ্যানিমেল গুলো থাকে সেই অ্যানিমেল গুলোর স্টক হিসেবে ফিড মানে ফিডস ফর স্টকস এটা থাকবে। এছাড়া এই লিভ দিয়ে ওই গোয়াল ঘরে দেখবে যে বেডিং গুলো অনেক সময় অনেক জায়গায় করছে, ব্যবহার হচ্ছে। আর এছাড়া অর্গানিক ম্যাটেরিয়াল ফর গার্ডেন, এই পাতাগুলোকে অনেক সময় কোনো কোনো বেশ কিছু জায়গায় যেটা করে সেটা হলো এই পাতাগুলোকে জমিয়ে পচিয়ে হচ্ছে হলো বাগানে ইউজ করে। ঠিক আছে, পাতাগুলো একসঙ্গে আমরা তো পুড়িয়ে ফেলি, আমাদের দেশে কেন যে এটা আমি এখনো জানি না যে পুড়িয়ে ফেলে মানুষ, কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা গর্ত করে ওর মধ্যে যদি চেপে রাখা যায় আর একটু পর পরে ওই যে গর্ত খুঁড়ে যে মাটিগুলো পাশে রাখা হয়েছে শীতকালে সেগুলো না পুড়িয়ে সেগুলো যদি ওর মধ্যে দিয়ে মাটি দিয়ে চাপা দেওয়া হয়, ওটা কিন্তু ন্যাচারাল ওই জায়গাটা কিন্তু দারুণ সার এটা আর নেয়, যে মানে যেটা জৈবিক সার, যেটা কিন্তু ছোট ছোট ওই যে আমরা যে ফ্লাওয়ার পট গুলো থাকে অথবা গ্রামের বাড়িতে যে শাকের গাছগুলো থাকে আশেপাশে ঘরের আশেপাশে যে ছোট ছোট গাছগুলো থাকে, যে গাছগুলো আমরা যত্ন করে বড় করি, সেই শখের গাছগুলোতে কিন্তু এটা ইউজ করা খুব খুব ভালো ইউজ করা যেতে পারে। আচ্ছা, তারপরে কি ফরেস্টে ওয়াইল্ড প্ল্যান্টস থাকে। তারপরে হচ্ছিল যেমন ধরো ওয়াইল্ড প্ল্যান্টস এর মধ্যে আমাদের অনেক ঔষধি গাছ কিন্তু ওইখান থেকে ইউজ হয়, এবং ঔষধি গাছের সাথে আবার দেখো সাপ্লিমেন্টারি নিউট্রিশন সেটাও কিন্তু আসে। তোমরা খেয়াল করবে যে অনেক সময় আমাদের যেমন ধরো আমাদের নিম পাতা অথবা আমাদের অন্যান্য আর থানকুনি পাতা, এরকম কিছু কিছু পাতা আছে, আর একদম যেমন আমাদের হলো কাঁচা হলুদ, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আবার মানে ফরেস্টেই পাওয়া যায়। এমন কিছু গাছের পাতা আছে যেগুলো আসলে যে একটু স্কিন র্যাশের জন্য অথবা বদহজমের জন্য অথবা ছোট বাচ্চাদের ছোট ছোট অসুখের জন্য অনেক রুরাল এরিয়া এটা কিন্তু বিশাল ইউজ হয়। এছাড়া আমরা জানি যে যে আয়ুর্বেদী যে ওষুধগুলো এগুলো কিন্তু সরাসরি এই এই মানে ফরেস্ট থেকেই ওরা হলো বিভিন্ন ওই জঙ্গলের মধ্যে থেকেই অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের এই প্ল্যান্টস গুলো নিয়ে এসে তারা কিন্তু এগুলো তৈরি করে। আর এই অবশ্যই ওয়াইল্ড প্ল্যান্টের সাথে কিছু কিছু জিনিস থাকে আমাদের দেশে ব্যবহার হয়, কিন্তু তোমরা যদি তাজিকিস্তান তারপরে হলো উজবেকিস্তান তারপরে আরো কিছু কিছু দেশে আছে, তোমরা অবাক হবে যে ওরা হলো ফরেস্ট থেকে জানে যে এই গাছের এই প্ল্যান্টটা খেলে পরে আয়রন বেশি হবে, এরকম কিছু কিছু ওদের নিজস্ব। এবং পুরো পৃথিবীতেই বিভিন্ন, তোমরা অবাক হবে যে আমি তো ভাবতাম যে ডেভেলপ কান্ট্রি গুলোতে বোধহয় এগুলো নিয়ে তেমন চিন্তা করে না, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি একদম কোনো দেশের হলো আসল কোর কালচারের দিকে যাও, ওদের খাবারের মধ্যেও মারা এটা কিন্তু যারা ধরো এখন অনেক আধুনিক মা আধুনিক সময়ে ওনাদের এই জ্ঞান অনেক সময় ওনারা মনে করেন যে ইন্টারনেটেই সব আছে, বইতেই সব আছে, কিন্তু আসলে গ্র্যানি যারা মানে নানি দাদি ওনারা কিন্তু এই জিনিসগুলো জানতেন। এবং আমি মানে যেমন ধরো এই যে ধনে পাতা অথবা হচ্ছে হলো সিম্পল হচ্ছে হলো তুলসী পাতা, অথবা আমাদের দেশের কথা বলছি, ওদের দেশে যেমন থাইম, তারপরে হলো কিছু জায়গায় ওরা ওই যে ড্যান্ডিলায়ন, এরকম কিছু কিছু গাছ আছে যেগুলো আসলে এখানে সেখানে হয়। হ্যাঁ, ওখান থেকে ওরা কিন্তু ওগুলো একটু চায়ের মধ্যে করে খেলে এই অসুখটা কমে যাবে, এই সমস্যাটা হে ফিভার, ওদের হলো সবচেয়ে খারাপ একটা এই শীতকালের অসুখ, সেটা হে ফিভার ওইটা কমে যাবে। এই জিনিসগুলো ওনারা কিন্তু ওই দেশেও আছে যে এটার সাথে এটা মিলিয়ে খেলে পারে হচ্ছে হলো এই অসুখটা তেমন আসবে না বা হলে একটু কম হবে। তো এই জিনিসগুলো আসলে আমরা এবং নিউট্রিশন ক্ষেত্রেও চিন্তা করে যে এই যেমন হলো আমরা অনেক কিছু চিন্তা করি যে এই ধরনের ফরেস্টের হচ্ছে হলো কিছু মাছ আছে সেগুলো আমরা চিন্তা করি, সেটা তো আরেকটা কথা। তো তাহলে কি হলো, ওয়াইল্ড প্ল্যান্টস এর ব্যবহার দুই রকম, সাপ্লিমেন্টারি নিউট্রিশন আর একটা হলো মেডিসিনাল ইউজেস। আর আদার্স এর ক্ষেত্রে আমরা যদি একটু বলি সেটা হচ্ছে হলো যে আমরা কিন্তু ওই যে হচ্ছে হলো মধু থেকে হচ্ছে হলো আমরা অনেক কিছু পাই, আর এছাড়া মানে মধু সংগ্রহ করি, এছাড়া অ্যানিমেলস ফর মিট এখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু পাই। ঠিক আছে, আমরা জানি যে ফরেস্টে অনেক সময় অনেক কিছু থাকে, যে অনেক অ্যানিমেল থাকে, আমাদের দেশে আসলে এসব কমই, কিন্তু স্টিল আমাদের ট্রাইবাল পিপলরা কিন্তু এখনো ফরেস্ট থেকে এই প্রাণীগুলো বুনো প্রাণীগুলো যেমন বন্য মোরগ মুরগি
তারপরে হচ্ছে হলো অন্যান্য এই যে অনেক সময় থাকে হচ্ছে হলো বুনো শূকর, যেগুলো সে এই বন থেকে ধরে নিয়ে এসে কিন্তু ওনারা, এবং এছাড়া তোমরা জানো যে বান্দরবন খাগড়াছড়িতে ওই হাটগুলোতে গেলেই দেখা যায় ওনারা কিন্তু বনের অনেক পশু পাখি খায়, তো ওগুলো কিন্তু বনেই থাকে, ওখান থেকে ওটাও একটা নিউট্রিশনের একটা সোর্স হিসেবে কাজ করে। তাহলে আমরা মানে এই আগের স্লাইডে দেখলাম কি যে ইউজ অফ ফরেস্ট রিসোর্সেস। এখন যদি আমি বলি যে এই এই ইউজগুলো আমাদের জরুরি, এবং আমরা এর আগে দেখেছি যে আস্তে আস্তে ডিক্লাইন করছে। এখন যদি কারণগুলো দেখি, মেজর কজেস অফ ফরেস্ট রিসোর্স চেঞ্জেস, তোমরা একটু দেখো। আচ্ছা, প্রথমে যদি আমি বলি যে মেজর কজের মধ্যে প্রথম হলো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, তারপরে হচ্ছে হলো আরবানাইজেশন, তারপরে হচ্ছে হলো মাইনিং, উড ফুয়েল যেটা ইনফ্রাস্ট্রাকচার, ইউজ অফ ফরেস্ট রিসোর্সেস আর ফরেস্ট ফায়ার। এই কটাকে প্রথম আমরা যদি এই 5টা রিজনকে বড় করে দেখি, এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তোমরা এটা হলো বড় একটা টাইটেল, এর মধ্যে কিন্তু অনেক সাবটাইটেল হবে, এবং আমি চাইবো এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এর জন্য একটু খেয়াল করো পুরো পৃথিবীতে কতখানি ফরেস্ট কমে যাচ্ছে। আমি তোমাদের একটু আগে একটা ওয়েবসাইটের কথা বলেছি, তোমরা চেক করলেই পাবে। যদি ক্লিক করো যে এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এর জন্য কতখানি ফরেস্ট কমে যাচ্ছে, এটা কিন্তু তোমরা এই স্ট্যাটিস্টিক্স পাবে, ঠিক আছে। এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু গ্রেজিংও আছে। শুধু যে এই যে পুড়িয়ে দিয়ে মানুষ মানে গাছ পুড়িয়ে দিয়ে এখানে যে ধান চাষ করবে বা গম চাষ করবে, অথবা মানে এক গাছ বদলে নর্মাল অন্যান্য সব গাছ বাদ দিয়ে রাবার প্ল্যান্টেশন করবে, এটা কিন্তু সবসময় না। মেইনলি এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এর মধ্যে আরেকটা জিনিস যোগ হবে, সেটা হলো মানুষ হয়তো চিন্তা করলো যে এখন যদি আমি এখানে 100 গরু রাখতে পারি, ফার্ম করতে পারি, একটা ফার্ম হাউস করতে পারি, আর এই গরুদের খাওয়ানোর জন্য বনটাকে যদি পরিষ্কার করে নিয়ে সেখানে যদি আমি হচ্ছে হলো দিতে পারি, ও যে গ্রেজিং করার জন্য ঘাস তৈরি করতে পারি, তাহলে আমার কাজে লাগবে। হ্যাঁ, তো ফলে এটাও এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে। এটাও কিন্তু একটা বড় কারণ। আরেকটা কারণ হলো মানুষ এমনি করে কি, তোমরা এটা বাংলাদেশের সাথে অন্যান্য দেশে বেশি হচ্ছে, বিশেষ করে প্রত্যন্ত যে এলাকাগুলো সম্পূর্ণ, যেমন যে একটু আগে বললাম যে তাজিকিস্তান বা উজবেকিস্তান অথবা পাকিস্তানের কিছু জায়গা, আরো অন্যান্য অনেক জায়গা আছে, আফ্রিকার কিছু জায়গা, সেখানে তারা কিন্তু কয়েকশো হয়তো অ্যানিমেল পালে, এবং তারা করে কি বনের মধ্যে ছেড়ে দেয়। তো প্রাণীগুলো যে এত বেশি খেয়ে ফেলে ছোট ছোট গাছগুলো, যে ফরেস্ট কিন্তু আস্তে আস্তে ডিফরেস্টেশন রেটে চলে আসে। হ্যাঁ, ছোট ছোট গাছগুলো খেয়ে ফেললে সেখান থেকে বড় গাছ হবে কিভাবে? ফলে আস্তে আস্তে ওখান থেকে কিন্তু ওই যে সাইকেলের সমস্যা হয়, ন্যাচারাল সাইকেলটা নষ্ট হয়, এবং ওই জায়গায় কিন্তু তখন গ্রেজিং এর জন্য একটা বিরাট প্রভাব পড়তে থাকে। তাহলে এগ্রিকালচার অ্যাক্টিভিটিস একটা মেজর রিজন। আরবানাইজেশন, এটা তো আমরা সবাই জানি যে আস্তে আস্তে আরবানাইজেশন, অথবা যদি আমি বলি সেটেলমেন্ট, হ্যাঁ, মানুষ নিজের বাড়িঘর করার জন্য অবশ্যই ফরেস্ট কেটে ওই জায়গায় নিজে পরিষ্কার করে ওখানে বাসা বাড়ি বানাচ্ছে। আর আরবানাইজেশনের ক্ষেত্রে সিটির প্ল্যানিং তো এই ক্ষেত্রে প্রচুর হচ্ছে, যে আচ্ছা মানুষ তো বাড়িয়েই যাচ্ছে, সিটি তো আস্তে আস্তে পুরো পৃথিবীতেই সিটি কিন্তু বাড়ছে, এবং সিটি বাড়ার সাথে সাথে বা আরবান এরিয়া বাড়ার সাথে সাথে ফরেস্ট গুলো, ওয়েটল্যান্ড গুলো সব কিন্তু কাটা পড়ে যাচ্ছে। আর মাইনিং, তোমরা জানো যে আমরা অদ্ভুত ভাবে যে সবচেয়ে দুর্গম এলাকাগুলোর মধ্যেই কিন্তু মাইনিং গুলো বেশি, তোমরা একটু খেয়াল করে দেখো। এবং যখন মাইনিং কেউ করতে যায়, যেমন আমাদের গ্যাস ফিল্ড গুলো কোন জায়গায়, সিলেটের কিন্তু ওই পাহাড়ি এলাকার গুলোর মধ্যেই, হ্যাঁ, বনের মধ্যেই। তো ফলে দেখা যাবে যে ওই জায়গায় মাইনিং করার সময় অনেকখানি এলাকা কিন্তু ওনারা পরিষ্কার করে নেয়, তারপরে হলো ফেঞ্চ দিয়ে নেয়, তারপরে নিজের মতো বিল্ডিং টিল্ডিং সমস্ত জিনিসপত্র এনে মাইনিং শুরু করে, ফরেস্টটা কিন্তু শেষ হয়ে যায়। এটা ছোট জায়গা না, বিশাল এলাকা ফরেস্ট হারিয়ে যায়। এছাড়া প্রচুর মানুষ যদি বেড়ে যায়, মানুষ হচ্ছে প্রচুর গাছ কেটে খড়ি বানায়, অথবা নিজের বাড়ি ঘরের ইউজের জন্য বেশি করে কাঠের জিনিস ব্যবহার করার জন্য গাছ কাটতে থাকে, এটাও একটা কারণ। আর ফরেস্ট ফায়ারেও কিন্তু পৃথিবীর একটা বড় ভালো অংশ
ফরেস্ট ফায়ারের মাধ্যমে মানে ফরেস্টের বড় অংশ কিন্তু পুড়ে যায়, ঠিক আছে, পুড়ে যে মানে ডিফরেস্টেশন হয়ে যায়। তাহলে মেজর ফরেস্ট রিসোর্স চেঞ্জের ক্ষেত্রে আমি এই 5টার নাম বলছি। আমি তোমাদের যে বইয়ের দিব, বইয়ের যে রেফারেন্স দিব এবং বই পাঠাবো, আমি আশা করব তোমরা ওখান থেকে এগুলোকে আরেকটু হাইলাইট করে বড় করে করে জিনিসগুলো বলবে। আমি পুরো সময়টার মধ্যে তোমাদেরকে অনেক ভাবে বলেছি, কিন্তু তোমাদের এই স্লাইডে আমি মনে করি যে তোমরা একটু আমি রিডিং ম্যাটেরিয়ালস দিচ্ছি, তোমরা এটা পড়ে এটার মধ্যে অ্যাড করবে, ঠিক আছে? ক্লাস শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। ওকে, এখন তাহলে আমি তোমাদের দিয়ে দিলাম। এখন আরেকটা কথা আমার মনে থাকতে বলতে চাচ্ছি, আমি একটা অ্যাটেন্ডেন্সের একটা কাগজ মানে একটা লিস্ট তোমাদেরকে পাঠিয়েছিলাম, তারপরে সেটাকে পূর্ণ করেছো তোমরা? যে ওই ক্লাসটা যে ছিলে যাদের নাম নাই সব অ্যাড করে দিয়েছো? ওটা গ্রুপে দেওয়া হয়েছিল এবং যারা ছিল না তারা ওটা পূরণ করেছে। যারা ছিল না নাকি যাদের নাম ছিল না? নাম ছিল না। ওকে, আর আমি আশা করছি যে যারা শুধু ক্লাসটা করেছো তারাই নাম দিয়েছো। এখন ওই লিস্টটা সুস্মিতা বলছো? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ সুস্মিতা, এখন ওই লিস্টটা তাহলে আমাকে পাঠিয়ে দাও, আমি পাইনি এখনো। আচ্ছা ম্যাম, ওটা রক্তিমের কাছে ছিল, কিন্তু হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে মেইল করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, সময় মতো পাঠিয়ে দিতে বলো। আর আজকেও যেমন তোমাদের এখন পার্টিসিপেন্ট আছে 88, আমি অ্যাকচুয়ালি বিডি রেন এই ঝামেলাটা এর আগেও করেছে অন্য কোর্সের ক্ষেত্রে। আমি দেখেছি যে ওরা করে কি ওই সবসময় নিতে পারে না, আমার ধারণা এগুলো আসলে টেকনিক্যাল ফল্ট থাকবেই। তো আমি খেয়াল করব যে তোমাদের নাম সবার আছে কিনা, আর এ নিয়ে তোমাদের সাথে কথা হবে যদি কোনো আমি ঝামেলা দেখি আর কি। ম্যাম আমি কি স্ক্রিনশট এমনি নিয়ে রাখবো এখন? স্ক্রিনশট আসলে মানে তুমি এই যে ধাপে ধাপে যে নেবে, এটা সাধারণত ঝামেলা করে না সুস্মিতা, ঠিক আছে? মানে বাকি কোর্সগুলোতে এটাই করি, মানে স্ক্রিনশট নিয়ে রাখি, প্রথমে একবার, মাঝে একবার, লাস্টে একবার, যার কারণে সবার নামটা আসে। যদি কোনো কারণে কানেকশন লস্ট হয় কেন তারপরে ওনারা বিডি রেন থেকে ওটা ওখান থেকে পান না? আমাদেরকে বলে দেওয়া হয়েছে মানে একটু স্ক্রিনশটটা নিয়ে রাখার জন্য। আমিও নিই, রক্তিমও নেয়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি সেটা একটা উপায়। আমার তো এতদিন লাগে নাই, কারণ অন্য কোর্সগুলোতে সাধারণত ঝামেলা। আমি নিজে আসলে পার্সোনালি খেয়াল করে রাখি, তোমরা কখনো ম্যাম বিজ্ঞানের একটা সমস্যা হচ্ছে কি ম্যাম, ওদের যদি কারোর টাইম কম থাকে ওটা নির্দিষ্ট টাইম অনুসারে নেয় ম্যাম, যে কতক্ষণ অ্যাক্টিভ ছিল ক্লাসে। যদি কারো টাইম একটু কম থাকে ম্যাম, সেই নামটা বাদ যায় ওদের কাছ থেকে। বা কেউ যদি বারবার লগ ইন করে সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো বারবার কাজ যদি কারো লস্ট হয় ম্যাম, সেই নামগুলো ম্যাম ওদের যে রিপোর্ট আসে ক্লাস রিপোর্ট, সেই রিপোর্টে উঠে না ম্যাম। ওরা এইভাবে নেয় তো ম্যাম, যে ওদের কাছে এটা মানে কতজন ক্লাস করছে এভাবে একটা ফাইল ওদের কাছে জমা হয়। তো ওরা ওটা ফিল্টার করে ম্যাম না, যে অ্যাক্টিভিটি টাইম কতক্ষণ প্লাস কয়বার সে ঢুকছে। তো যারা একদম কন্টিনিউ ক্লাসে ছিল, জি ম্যাম ওদের কাছ থেকে এইভাবেই আসে ম্যাম। ওই যে জুমের সার্ভিসটাই ম্যাম এরকম, ম্যাম জুমের সার্ভিসটাই এরকম ম্যাম। ম্যাম জুমের রিপোর্টটা এইভাবেই নেওয়া হয় ম্যাম। আমি তো এরকম তোমার কাছ থেকে এই প্রথম শুনলাম রক্তিম, কিন্তু আমি জুমের এইটাই এরকম ম্যাম, জুমটা এরকমই ম্যাম। ম্যাম এরকম হয় ম্যাম, জুমটা এরকমই ম্যাম। ওদের কাছে কতজন ক্লাস করতে সবকিছু জমা হয় ম্যাম, সেটা আবার ফিল্টার করা হয় যে কতক্ষণ অ্যাক্টিভ ছিল প্লাস কয়বার কানেকশন মানে কয়বার অ্যাড হয়েছে ম্যাম। এটা তো ওদের খাওয়া উচিত না, কারণ হলো যে এটা তো নির্ভর করবে যে হোস্ট করছে বা যে চালাচ্ছে সেটার উপরে। আর ওদের সফটওয়্যারটা হওয়া উচিত এরকম যে একবারও ঢুকেছে তার নামটা ওখানে অ্যাড হয়ে যাবে, আর কে কত তার নাম অ্যাড হয় না। কিন্তু আপনার কাছে ওরা যে রিপোর্টটা সেন্ড করে ম্যাম, ওখান থেকে ওরা কিছু মানে যে যারা বারবার হয়েছে ওইটা হয়তো ওরা বাদ দিয়ে দেয় ম্যাম। কিন্তু জুমে ম্যাম সব নামটাই আসে, কিন্তু এখানে একটা ফিল্টার করলে আমি তো সব নাম পাই এখন। আচ্ছা ঠিক আছে, তো যদি স্ক্রিনশট নিলে বেটার হয়, অবশ্যই তোমরা নিয়ে রাখতে পারো। আর হলো তাহলে সেখানে ম্যাচ করা যাবে আরেকবার। কিন্তু আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত মানে আমি তো তোমাদের প্রেজেন্সটা দেখি, দেখার পরে চেক করে দেখি যে ওখানে কি অবস্থা। তাতে যদি আমি দেখি যে মানে নাম্বারটা কম, সাথে সাথে আমি অ্যালার্ট হই।
আর যদি দেখি যে নাম্বার ঠিক আছে বা বেশি আছে, কারণ ওই যে অনেকে অনেক 2টা 3টা নামেও ঢুকে যায়, তখন আমি আর কোনো মানে জিনিসটাকে নিয়ে বড় করে দেখি না। ঠিক আছে, ওকে ক্লাস আজকে তাহলে এই পর্যন্তই। রক্তিম তাহলে তুমি পাঠিয়ে দিও বা সুস্মিতা যে কোনো একজন পাঠিয়ে দিও। আর তোমাদের কালকের ইমেলের আমি একটা ইমেল অ্যান্সার করেছি, তোমরা নিশ্চয়ই এর মধ্যে পাবে, সিআররা দেখতে পাবে। ওকে ক্লাস, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে ইমেল করবে, আর আমি তোমাদেরকে বই 2টা পাঠিয়ে দিব। আর আশা করছি আজকে পর্যন্ত যা পড়িয়েছি নিজেরা একটু আপডেটেড থাকবে। আর মনে রেখো যে এখনকার নতুন নরমালে তোমরা যদি এভাবে না আপডেটেড থাকো, এই আমি যেটা দেখতে পাচ্ছি মাস্টার্সের যেমন পরীক্ষা হবে ইনশাল্লাহ খুব দ্রুত, আবার এদিকে তোমাদেরও কিন্তু সবকিছুই নরমালি যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, যেন তোমরা কোনো লস না করো। তাহলে আমাদের যদিও ভালো লাগে না ইন পার্সনে ক্লাস না করতে, ক্যাম্পাসে না ঘুরে, লাইব্রেরিতে না ঘুরে পড়াশোনা করতে, আমি জানি এটা অবশ্যই খুব বিরক্তিকর, কিন্তু কারণ তোমাদের সময়টা আমি কেন যেন আমার এখনো স্টুডেন্ট লাইফ আমি ভুলতে পারি না। আমার মনে হয় যে যেহেতু তোমাদের সাথে থাকি এই জন্যই আসলে ভুলতে পারি না। ফলে আমি ফিলিংসটা বুঝতে পারি যে ইটস এ ভেরি অ্যানয়িং যে আমরা এই কম্পিউটারের সামনে বসে থেকে সব করতে হচ্ছে, বাট কিছু করার নাই তো। ফলে আমরা তো আর পিছিয়ে যেতে পারি না, কারণ তোমরা তো বুঝতে পারছো 1 বছর অলরেডি চলে আসছে। যে 17ই মার্চ থেকে আমরা লকডাউনে চলে গেছিলাম, আর একটা 17ই মার্চ এই তো সামনেই চলে আসছে। তো সো আমাদেরকে একটু বুঝতে হবে যে এভাবেই পড়াশোনা করতে হবে। ফলে আমি তোমাদের ম্যাটেরিয়াল দিচ্ছি। একটা সুবিধা যে তোমাদের হয়তো আমি এটাও সরি যে সবার হাতে হয়তো বড় একটা কম্পিউটার নাই, ছোট্ট একটা মোবাইলে তোমরা পড়ছো, কিন্তু হাতের কাজগুলো তোমরা মনে রেখো। একটা কথা তোমাদেরকে আমি বলে রাখতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকম জায়গায় জন্মায়, কিন্তু অনেক সুবিধা নিয়ে অনেক অসুবিধা নিয়ে প্রত্যেকটা মানুষ ফাইট করে। কিছু কিছু মানুষ, খুব কম মানুষ খুব লাকি হয় যে যার 100তে 90 হলো সুবিধা। কিন্তু মনে রেখো এই 100তে 90 যারা পায় তারাই শুধু ওঠে না, যারা 100তে 10% সুবিধা নিয়ে জন্মেছে তারাও কিন্তু পৃথিবীতে অনেক বড় বড় জায়গায় যায় এবং তারাও হ্যাপি লাইফ লিড করে মারা যায়। সো এটাই বুঝতে হবে যে শুধু সুবিধা নিয়ে বা আমার সুবিধা আছে বা অসুবিধা আছে বলেই আমি পিছিয়ে যাব। ইট ডিপেন্ডস অন হাউ হার্ড ওয়ার্কিং ইউ আর। এটাই হলো সমস্যা, যে আমাকে হার্ড ওয়ার্কিং হতে হবে যেখানে যে জায়গায় আছি। তো ফলে আমি যে লেকচার গুলো দিচ্ছি ছোট্ট করে সুন্দর করে একটু নোট করে রেখো, লিখে লিখে রেখো পয়েন্টগুলো। আমি কিন্তু ইন্ডিকেশন দিয়েই দেই তোমাদের যে যেমন কেমন করে পড়বে, এক্সট্রা কোথা থেকে নেবে, আরেকটা হলো যে কোশ্চেনটা কিরকম ধরনের আসতে পারে। তো ফলে তোমরা যারা একটু বুদ্ধিমান তারা এইভাবে যদি ক্লাসটা একটু গুছিয়ে রাখো, অবশ্যই এই অবস্থাতেও ভালো নাম্বার আসবে, এভাবে লিখতে পারবে। ঠিক আছে, তো ভালো থেকো ক্লাস। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। নাম্বার